প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছি পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট কম্পিটিশন। আমরা গত ক্লাসে জেনেছিলাম লং রান ইকুইলিব্রিয়াম অফ ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্ডার পারফেক্ট কম্পিটিশন, এবং পাশাপাশি আমরা আরও জেনেছিলাম ডিরাইভেশন অফ শর্ট অ্যান্ড লং রান সাপ্লাই কার্ভ। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা জানব পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট কম্পিটিশনের রিটার্নস টু স্কেল অ্যান্ড শেপস অফ দ্য লং রান সাপ্লাই কার্ভ। দীর্ঘমেয়াদে শিল্পের প্রসার হলে ফার্মগুলো দেখা যায় কিছু আভ্যন্তরীণ এবং বহিস্থ অর্থনৈতিক সুবিধা এবং অসুবিধা পেয়ে থাকে। ফার্মের এ সমস্ত সুবিধা ও অসুবিধাগুলো উৎপাদন কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করে, এবং এর ফলেই দেখা যায় যে এই সুবিধা অসুবিধাগুলোই মূলত শিল্পের দীর্ঘমেয়াদী যোগান রেখার আকৃতি নির্ধারণ করে দেয়। কেননা অর্থনৈতিক সুবিধা ও অসুবিধার উপর শিল্পের উৎপাদন ব্যয় ব্যবস্থাটি নির্ভর করে। দীর্ঘকালে শিল্প তিন ধরনের খরচ অবস্থার সম্মুখীন হতে পারে। প্রথমত, ক্রমবর্ধমান খরচ অবস্থা, যেখানে আমরা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন প্রবাহ দেখতে পাবো। দ্বিতীয়ত হচ্ছে ক্রমহ্রাসমান খরচ অবস্থা, যেখানে আমরা দেখতে পাবো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন প্রবাহ। এবং তৃতীয়ত হচ্ছে স্থির খরচ অবস্থা, যেখানে আমরা স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ দেখতে পারবো। আমরা এই তিন ধরনের খরচ অবস্থার প্রেক্ষিতেই দেখব যে শিল্পের যোগান রেখাগুলো কেমন হয়ে থাকে। প্রথমে আমরা জানব ক্রমবর্ধমান খরচ অবস্থায় একটি শিল্পের যোগান রেখাটি কেমন হবে। দেখা যায় যে যখন কোনো প্রতিষ্ঠিত শিল্প আরও বেশি প্রসার লাভ করে, তখন সেই শিল্পটিতে বাহ্যিক খরচ দেখা দিতে পারে। সেই শিল্পে নতুন উৎপাদন প্রতিষ্ঠান প্রবেশ করলেও কিংবা পুরানো উৎপাদন প্রতিষ্ঠানগুলো উৎপাদনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে উৎপাদনের যে উপকরণগুলো থাকে সেগুলোর চাহিদা এবং দাম বেড়ে যায় এবং খরচটাও বৃদ্ধি পায়। একে আমরা বলি ক্রমবর্ধমান ব্যয়। তো এই আমরা বলতে পারি এভাবে যে শিল্প প্রসারের ফলে বহিস্থ অর্থনৈতিক সুবিধার চেয়ে যদি অসুবিধা বেশি হয়, তবে সেই শিল্পের ব্যয়টি ক্রমবর্ধমান হয়ে থাকে। এবং এক্ষেত্রে দেখা যায় যে এই ব্যয় বাড়ার কারণেই প্রত্যেকটি উৎপাদন প্রতিষ্ঠানের এলএসি এবং এলএমসি রেখা উপরের দিকে স্থানান্তরিত হয়ে যায়, এবং এর ফলে নিম্নতম গড় ব্যয় পূর্বাপেক্ষা বেশি হয়। এর মানে হচ্ছে যে ক্রমবর্ধমান ব্যয়ের শিল্পে দ্রব্যের যোগান বাড়ানো হলে ব্যয় বেড়ে যায়, এবং এক্ষেত্রে আমরা দেখব যে শিল্পের যোগান রেখাটি হবে একটি ঊর্ধ্বগামী রেখা। এখন আমরা যে কথাগুলো বললাম সেটি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। আমরা এখানে দেখব যে দুটি চিত্র পাশাপাশি আছে। এ হচ্ছে ফার্মের চিত্র এবং বি হচ্ছে এখানে ইন্ডাস্ট্রির চিত্র। এখানে আমরা ক্রমবর্ধমান ব্যয় শিল্পে দীর্ঘকালে কিভাবে ভারসাম্য নির্ধারিত হয় সেটিও আমরা দেখব, এবং এর ফলে আমরা যোগান রেখাটি কিভাবে পাচ্ছি সেটিও এখানে আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখছি যে এ ফার্মের এখানে একটি ক্রমবর্ধমান ব্যয় বিশিষ্ট একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করা হয়েছে, এবং বি যেটা ইন্ডাস্ট্রির চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখেছি যে প্রাথমিক বাজার চাহিদা রেখা আমাদের যেটি আছে D1 এবং প্রাথমিক যোগান রেখা যেটি আছে S1 এরা দুটি পরস্পর ই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে, এবং ই বিন্দু অনুযায়ী আমাদের ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে OP1 পরিমাণ, এবং ভারসাম্য দ্রব্যের পরিমাণ ধারণা হয়েছে এখানে ON1 পরিমাণ। এখানে দেখো যে এই OP1 দাম মেনে নিয়ে ফার্ম এই OP1 দামে এই বিন্দুতে ভারসাম্য অর্জন করে OM1 পরিমাণ দ্রব্য সে যোগান দেয় এখানে। এবং মনে রাখতে হবে যে এই যে একটি ফার্ম যোগান দিচ্ছে আমাদের OM1 পরিমাণ, কিন্তু একটি শিল্পের যোগান হচ্ছে ON1 পরিমাণ। অর্থাৎ শিল্পের যোগান ON1 হচ্ছে একটি ফার্মের যোগানের পরিমাণ OM1 ইন্টু
নাম্বার অফ ফার্ম, অর্থাৎ যতগুলো ফার্ম সেই শিল্পের অধীনে রয়েছে তার সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা শিল্পের যোগানটি পেয়ে থাকি। এখন আমরা বললাম যে OP1 দামে শিল্প এবং ফার্ম উভয়ই ভারসাম্য অবস্থায় আছে। এখন ধরা যাক যে কোনো কারণে বাজারে চাহিদার বৃদ্ধি ঘটলো এবং আমাদের নতুন চাহিদা রেখা হয়ে গেল D2. এই চাহিদা বৃদ্ধির জন্য বাজারে স্বল্পকালে দাম OP1 থেকে বেড়ে OP2 হয়ে যাবে এবং OP2 দামে আমরা দেখতে পাচ্ছি যে নতুন AR2 = MR2 রেখা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এর ফলে আমরা দেখতে পেলাম যে ফার্মের নতুন ভারসাম্য বিন্দুতে অতিরিক্ত মুনাফা দেখা দিয়েছে এবং এই অতিরিক্ত মুনাফার কারণেই ফার্মে দেখা যাবে যে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করবে। আবার যখনই শিল্পে নতুন ফার্ম প্রবেশ করতে থাকবে তখনই দেখা যাবে যে উৎপাদনের উপকরণ যে আছে সেগুলোর চাহিদা বেড়ে যাবে এবং তারই ফলস্বরূপ উপকরণের দাম বেড়ে যাবে এবং প্রত্যেকটি ফার্মের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। উৎপাদন ব্যয় বাড়ার ফলে প্রত্যেকটি ফার্মের আমরা দেখব যে LEC রেখা উপরে উঠে যাবে এবং সঙ্গে সঙ্গে আমাদের LMC রেখাও এই অবস্থানে স্থানান্তরিত হয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে LSC এবং LMC রেখা, যেটি প্রথমে ছিল LSC1 এবং LMC1, এখন এটি পরিবর্তিত হয়ে গেল LSC2 এবং LMC2 রেখা। এখন দেখো যে এই যে LMC রেখা স্থান পরিবর্তন করলো, যার ফলে যে শিল্পের যে যোগান রেখা এটি আমরা মনে করছি যে বাঁ দিকে সরে আসতে পারে। কিন্তু একটি জিনিস তোমরা মনে রাখবে এখানে, যে শিল্পে নতুন ফার্ম প্রবেশ করার ফলে শিল্পের মোট উৎপাদন কিন্তু বৃদ্ধি পাবে, আর এই মোট উৎপাদন বৃদ্ধি পাবে ফলেই আমাদের যোগান রেখা কিন্তু ডান দিকে সরে এসে S2 হয়ে যাবে। এখন আমাদের নতুন যোগান রেখা S2 এবং আমাদের চাহিদা রেখা যেটি ছিল D2 সেই দুটিকে আমরা দেখতে পাচ্ছি যে তারা G বিন্দুতে ছেদ করেছে এবং এই G বিন্দুতে ছেদ করার ফলে আমাদের নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে এখন G এবং সে অনুযায়ী দেখো দামটি আমাদের OP2 থেকে নেমে OP3 হয়ে গিয়েছে। OP3 দামটি সমস্ত ফার্ম মেনে নেয় এবং এর প্রেক্ষিতে সমস্ত ফার্ম OM1 পরিমাণ দ্রব্য উৎপাদন করে এবং এই দামে অর্থাৎ OP3 দামে OM1 উৎপাদনে প্রত্যেকটি ফার্মই দেখা যাচ্ছে যে স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। তাহলে এক্ষেত্রে সমগ্র শিল্পের উৎপাদনটি কত? সমগ্র শিল্পের এখানে যোগান দিচ্ছে হলো ON3 পরিমাণ, অর্থাৎ এখানে OM1 ইন্টু অন্তর্গত ফার্মের সংখ্যা = হচ্ছে ON3। তাহলে বলার আকার যে এই যে আমাদের দীর্ঘকালীন যে ভারসাম্য বিন্দু স্থানান্তরিত হয়ে গেল, যার ফলে আমাদের দাম OP1 থেকে কিন্তু OP3 হয়ে গিয়েছে। এখন আমাদের যে ভারসাম্য বিন্দু আমরা দুটি পেলাম, প্রথম ভারসাম্য বিন্দু ছিল আমাদের E এবং পরিবর্তিত ভারসাম্য বিন্দু পেলাম আমরা G। এই E এবং G বিন্দু এই দুটি আমরা যদি যোগ করি তাহলে আমরা যে রেখাটি পাচ্ছি সেটি হচ্ছে একটি ঊর্ধ্বগামী রেখা এবং এই ঊর্ধ্বগামী রেখাটি হচ্ছে আমাদের দীর্ঘকালীন যোগানের রেখা, অর্থাৎ আমরা E এবং G বিন্দু যোগ করে একটি ঊর্ধ্বগামী দীর্ঘকালীন যোগান রেখা পেলাম। এখন আমরা দেখব ক্রমহ্রাসমান ব্যয়ের অধীনে একটি শিল্পের যোগান রেখার আকৃতি কেমন হয়। কোনো এলাকায় যদি নতুন শিল্প স্থাপিত হয় তাহলে দেখা যায় যে কোনো উৎপাদন প্রতিষ্ঠান কিছু সময়ের জন্য হলেও ক্রমহ্রাসমান ব্যয় অর্জন করতে পারে। ক্রমহ্রাসমান ব্যয়ের অধীনে শিল্পে উৎপাদন বৃদ্ধির দরুন উৎপাদনের উপকরণগুলোর দাম হ্রাস পায়, ফলে ব্যয় হ্রাস পায়। অর্থাৎ শিল্প প্রসারের দ্বারা নিট বহিস্থ অর্থনৈতিক সুবিধার কারণে ব্যয় কমে, ফলে উৎপাদন প্রসারের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ব্যয়ও কমে যায় এবং এই ব্যয় কমে যাওয়ার কারণেই দেখা যায় যে LEC এবং LMC রেখা নিম্ন দিকে স্থানান্তরিত হয়ে যায়
এবং এই ক্ষেত্রে আমরা যে যোগান রেখাটি দেখতে পাই সেটা দেখব যে এই ক্ষেত্রে শিল্পের যোগান রেখাটি হবে নিম্নগামী, অর্থাৎ ক্রমহ্রাসমান ব্যয় যদি থাকে তাহলে সেক্ষেত্রে শিল্পের যোগান রেখা হবে নিম্নগামী। আমরা এটিও একটি এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। এখানেও আমরা দুটি চিত্র পাশাপাশি দেখতে পাচ্ছি। প্রথম চিত্রটি ফার্মের, অর্থাৎ এই চিত্রটি হচ্ছে ফার্মের, আর বি চিত্রটি হচ্ছে শিল্প বা ইন্ডাস্ট্রির। এই দুইটি চিত্রের মাধ্যমেই আমরা এখন অবস্থিত নয় ব্যাখ্যা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইন্ডাস্ট্রির যে চিত্রটি আছে সেখানে ডি চাহিদা রেখা এবং এস যোগান রেখা পরস্পর এই বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে এবং এর ফলে OP0 পরিমাণ দাম আমাদের নির্ধারিত হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই OP0 দামটি প্রত্যেকটি ফার্ম মেনে নেয় এবং প্রত্যেকটি ফার্ম মেনে নিয়ে OP0 দামে OQ0 পরিমাণ দ্রব্য ফার্ম উৎপাদন করে। এখন যেহেতু ফার্ম আমাদের OP0 দামে OQ0 পরিমাণ দ্রব্য উৎপাদন করে, তাহলে সেটি তারা যোগান দিচ্ছে আসলে কোথায়? সেটি দিচ্ছে শিল্পে। সুতরাং শিল্পের যোগানটি কি হবে? শিল্পের যোগানটি হবে যে OQ0 ইকুয়াল টু OQ0 ইন্টু নাম্বার অফ ফার্ম, অর্থাৎ এই OQ0কে আমরা ফার্মের সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা পাবো হচ্ছে শিল্পের যোগানের পরিমাণটি। এখন আমরা মনে করি যে বাজারে যে কোনো কারণেই দ্রব্যের চাহিদা বেড়ে গিয়েছে, হয়তো ক্রেতার দাম আয় বৃদ্ধি পেয়েছে কিংবা পরিবর্তক দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে ইত্যাদি হতে পারে, যার ফলে আমরা দেখব যে নতুন একটি চাহিদা রেখা আমরা পেলাম D1 যেটি কিনা ডান দিকে সরে এসেছে। এখন আমরা দেখছি যে এই আমাদের যে নতুন চাহিদা রেখাটি আসছে D1 সেটি আমাদের F বিন্দুর সঙ্গে ছেদ করেছে এবং F বিন্দুতে ছেদ করাতে আমাদের নতুন দাম হয়েছে OP1 পরিমাণ। এখন দেখা গেল যে এই OP1 এর ফলে আমাদের যে নতুন আরেকটি আমরা AR1 এবং MR1 চাহিদা রেখা পেলাম, সেটিতেও দাম নির্ধারিত হয়েছে OP1। এই OP1 অনুযায়ী ফার্ম OQ1 পরিমাণ দ্রব্য উৎপাদন করবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মটি অতিরিক্ত মুনাফা অর্জন করবে। এই অতিরিক্ত মুনাফা দেখে নতুন উৎপাদন প্রতিষ্ঠান মুনাফার আশায় শিল্পে প্রবেশ করবে। এর ফলে উৎপাদনের উপকরণের চাহিদা বৃদ্ধি পাবে, কিন্তু শিল্পটি যেহেতু ক্রমহ্রাসমান ব্যয়ের অধীনে সেহেতু উপকরণের দামও হ্রাস পেতে থাকে। উপকরণের দাম হ্রাসের জন্য ফার্মের ব্যয় রেখাগুলো, অর্থাৎ আমাদের যে LAC LMC গুলো রেখা আছে এবং সেগুলো নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ এরা এখন হবে LAC2 এবং LMC2 রেখা। এখন শিল্পে নতুন ফার্ম প্রবেশ করার দরুন শিল্পের যে যোগান রেখা SS আমাদের আছে সেটি হবে আমাদের নতুন এক যোগান রেখা S1 রেখা। এবং এদিকে ব্যয় হ্রাস এবং অন্যদিকে যোগানের বৃদ্ধি দ্রব্যের দামকে প্রথম দামের যে দামটি আমাদের ছিল তার নিচে নামিয়ে দিবে। প্রারম্ভিক দাম যেটি ছিল আমাদের P0 তার থেকে এটিকে নিচে নামিয়ে দিবে যে, এবং দেখা যাচ্ছে যে আমাদের চিত্রে D1 এবং S1 রেখা দুটি পরস্পর G বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে এবং সেই G বিন্দু অনুযায়ী আমাদের নতুন দাম হবে হচ্ছে OP2 পরিমাণ। এবং এই দুটি রেখা যেহেতু আমাদের দাম কমে এখানে OP2 হয়ে গেল, সেখানে দেখা যাবে যে আমাদের যে প্রতিনিধিত্বমূলক ফার্মটি আছে সেটি OQ0 পরিমাণ দ্রব্য উৎপাদন করে দীর্ঘকালে ভারসাম্য অর্জন করবে এবং এই পরিমাণ ভারসাম্য অর্জন করতে গিয়ে সে কিন্তু দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা পেয়ে থাকবে। অর্থাৎ সমগ্র শিল্পের তাহলে এখানে মোট উৎপাদন কত হলো? সমগ্র শিল্পের মোট উৎপাদনটি হলো হচ্ছে OQ1 ইকুয়াল টু OQ0 ইন্টু নাম্বার অফ দ্য ফার্ম। তাহলে আমরা এখানে
দুটি বিন্দু পেলাম। আমাদের প্রাথমিক বিন্দুটি ছিল DDSS রেখা যেখানে ছেদ করেছে সেই ই বিন্দু, এবং পরবর্তীতে আমাদের ভারসাম্য বিন্দুটি হচ্ছে যেখানে কিনা আমাদের নতুন চাহিদা রেখা D1 এবং পরিবর্তিত যোগান রেখা S1 ছেদ করেছে সেই বিন্দুটি হচ্ছে জি। এখন আমরা ই এবং জি বিন্দু, এই দুটি বিন্দু যোগ করে যে রেখাটি পাবো সেটি হবে আমাদের ক্রমহ্রাসমান ব্যয়ের অধীনে শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা। অর্থাৎ এই যে আমাদের ইজি যোগ করে যে রেখাটি পাচ্ছি সেটি হচ্ছে আমাদের লং রান সাপ্লাই কার্ভ অফ এ ইন্ডাস্ট্রি। আমরা প্রথমেই যখন শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে আমরা 3 ধরনের ব্যয়ের সম্মুখীন হতে পারি। একটি হচ্ছে ক্রমবর্ধমান ব্যয়, একটি ক্রমহ্রাসমান ব্যয় এবং আরেকটি হচ্ছে স্থির ব্যয়। আমরা ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান ব্যয়ের অধীনে যোগান রেখার আকৃতি কেমন হয় তা দেখেছি। এখন আমরা দেখব আমাদের শেষ যেটি আছে, অর্থাৎ আমাদের স্থির ব্যয়ে যোগান রেখার আকৃতি কেমন হয় সেটি আমরা এখন জানব। স্থির ব্যয়ের ক্ষেত্রে শিল্পের বাহ্যিক ব্যয় সংকোচের প্রভাব এবং বাহ্যিক ব্যয় বাহুল্যের প্রভাব পরস্পর সমান হয়ে থাকে। বলা যায় যে বাহ্যিক ব্যয় সংকোচ এবং বাহ্যিক ব্যয় বৃদ্ধি পরস্পর বিরোধী হয়ে থাকে, যার ফলে দেখা যায় যে এদের প্রভাবটা হয় শূন্য। অর্থাৎ শিল্পের প্রসারের ফলে বহিস্থ অর্থনৈতিক সুবিধা এবং বহিস্থ অর্থনৈতিক অসুবিধা উভয়ই অনুপস্থিত থাকে বা উভয়ের প্রভাব থাকে হচ্ছে সমান, যার ফলে এ অবস্থায় দেখা যায় যে নিট প্রভাব হয় শূন্য। ফলে শিল্পের অন্তর্গত উৎপাদন প্রতিষ্ঠানগুলোর ব্যয় থাকে অপরিবর্তিত। নতুন উৎপাদন প্রতিষ্ঠান শিল্পে প্রবেশ করলে বা পুরানো উৎপাদন প্রতিষ্ঠান শিল্প ত্যাগ করলেও সমস্ত প্রতিষ্ঠানগুলো একই ন্যূনতম গড় ব্যয় উৎপাদন করে থাকে। ফলে এলএসসি এবং এলএমসি রেখা স্থিতিশীল থাকে এবং এক্ষেত্রে শিল্পের যোগান রেখাটি হয় ভূমি অক্ষের সমান্তরাল। এই অবস্থাটি এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব। এখানে আমরা দুটি চিত্র পাশাপাশি দেখতে পাচ্ছি। প্রথম চিত্রটি হচ্ছে এ, সেটি ফার্মের, এবং দ্বিতীয়টি হচ্ছে বি, সেটি হচ্ছে একটি শিল্প বা ইন্ডাস্ট্রির চিত্র। শিল্পের যে ভারসাম্য আমরা দেখতে পেয়েছি সেটি দেখিয়েছি বি চিত্রে। আচ্ছা, এই চিত্রে আমরা প্রথমে দেখিয়েছি যে শিল্পের অন্তর্গত একটি বিশেষ ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য অবস্থা, এবং আমরা বি চিত্রে দেখতে পাচ্ছি যে চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা এসএস পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে এবং এর ফলে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে ওপি পরিমাণ। এই ওপি দাম মেনে নিয়ে ফার্ম OQ0 দ্রব্য উৎপাদন করবে এবং এ অবস্থায় সে স্বাভাবিক মুনাফা অর্জন করবে এবং স্বাভাবিক মুনাফা অর্জন করে ওই ওপি দামে সে শিল্পের জন্য যোগান দিবে এবং শিল্পের যোগানটি হবে কতটুকু? শিল্পের যোগান হবে OQ0 পরিমাণ। OQ0 পরিমাণ, যেটি কিনা হবে OQ0 ইন্টু নাম্বার অফ ফার্ম। অর্থাৎ শিল্পের যোগান হবে যতগুলো তার অধীনে ফার্ম আছে তার সংখ্যা এবং তার উৎপাদনের পরিমাণ। এর মাধ্যমে আমরা শিল্পের যোগানটি বের করতে নিয়ে আসতে পারবো। এখন আমরা মনে করি যে ক্রেতাদের আয় বৃদ্ধি পেয়েছে, যার ফলে বাজারে দ্রব্যটির চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের যে ডিডি চাহিদা রেখাটি ছিল সেটি বৃদ্ধি পেয়ে এখন হয়েছে D1 চাহিদা রেখা, এবং নতুন D1 চাহিদা রেখা হওয়ার ফলে আমাদের যে দামটি ছিল ওপি সেটি বৃদ্ধি পেয়ে এখন সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে OP1, এবং OP1 দামে দেখা যাবে ফার্ম তার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করেছে OQ1 পরিমাণ। অর্থাৎ আগে যে উৎপাদন ছিল OQ0 এখন সেটি বৃদ্ধি পেয়ে হয়েছে OQ1 পরিমাণ। এই OQ1 উৎপাদনে এবং P1 দামে সে P1HGB এই পরিমাণ অতিরিক্ত মুনাফা অর্জন করবে। কিন্তু আমরা জানি যে দীর্ঘকালে আসলে কোনো ফার্ম অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে না। সুতরাং এই অতিরিক্ত মুনাফা যদি দেখা যায় তাহলে দেখা যাবে এখানে অনেক নতুন নতুন ফার্ম শিল্পে প্রবেশ করবে। ফলে দেখা যাবে যে আমাদের যে শিল্পের যোগান রেখাটি আছে SS, সেটি ডানে সরে এসে নতুন যোগান রেখা হবে S1 এবং আমরা জানি যে এই শিল্পটি স্থির ব্যয়ের অধীন, যার ফলে এখানে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উৎপাদনের উপকরণের চাহিদা বৃদ্ধি পেলেও
উপকরণগুলোর দাম কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ উপকরণের দাম এখানে বৃদ্ধি পাবে না, যার ফলে শিল্পে নতুন ফার্ম প্রবেশ করলেও ব্যয় আগের মতোই থাকবে। এবং এই কারণেই আমরা দেখব যে এখানের যে এলএসি রেখা আছে সেটির কোনো পরিবর্তন হবে না বা ঊর্ধ্বমুখী সেটি এখানে হবে না। ফলে মুনাফার আকর্ষণে যে নতুন শিল্পে যে নতুন ফার্মগুলো প্রবেশ করেছে এর জন্য যোগান রেখাগুলো আস্তে আস্তে ডান দিকে সরে আসতে থাকবে। এবং নতুন ফার্ম ততক্ষণই এই শিল্পে প্রবেশ করতে পারবে যতক্ষণ না নতুন বাজার যোগান রেখা SS1 স্থানান্তরিত হয়ে আমাদের ডি ও D1 সঙ্গে F বিন্দুতে ছেদ করে। এবং দেখা যায় যে এই F বিন্দুতে ছেদ করার ফলে আমাদের আবার OP দামটি প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং দেখা যায় যে এই দামে অর্থাৎ OP দামে শিল্পের অন্তর্গত প্রতিটি ফার্ম আবার OQ0 উৎপাদন করে এবং এই উৎপাদনের ফলে সে আবার স্বাভাবিক মুনাফায় ফিরে আসে। এবং চাহিদা বৃদ্ধির প্রভাবে শিল্পে নতুন ফার্ম প্রবেশ করায় শিল্পের মোট উৎপাদন OQ0 থেকে OQ1 বৃদ্ধি পেয়ে যায়। এবং এখানে আমরা তাহলে দুটি ভারসাম্য বিন্দু দেখতে পেয়েছি। প্রথম ভারসাম্য বিন্দুটি ছিল DD এবং SS এর সংযোগস্থলে E, এবং পরবর্তীতে নতুন ডিমান্ড কার্ভ D1 এবং নতুন সাপ্লাই কার্ভ S1 এর সংযোগস্থলে F বিন্দু। এখন আমরা এই যদি E এবং F বিন্দুকে যোগ করি তাহলে আমরা স্থির খরচের অধীনে শিল্পের দীর্ঘকালীন যোগান রেখাটি পেয়ে যাব। এবং যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে যে EF যে দীর্ঘকালীন যোগান রেখাটি পেয়েছি সেই রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। অর্থাৎ আমরা যে কথাটা বলেছিলাম যে স্থির ব্যয়ের অধীনে আমরা যে যোগান রেখাটি পাবো সেই রেখাটি হবে ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে এখানে আমরা সেই ধরনের একটি যোগান রেখা দেখতে পাচ্ছি। আমরা তাহলে এতক্ষণ দেখলাম রিটার্নস টু স্কেল অ্যান্ড শেপস অফ দ্য লং রান সাপ্লাই কার্ভ। এখানে আমরা মাত্রাগত উৎপাদন ভেদে খরচ কীরকম হয় সেই প্রেক্ষিতেই আমরা দীর্ঘকালীন শিল্পের যোগান রেখাগুলো দেখেছি। এখানে আমরা তিন ধরনের খরচ অবস্থার কথা বিবেচনা করেছি। একটি ছিল ক্রমবর্ধমান, একটি ক্রমহ্রাসমান এবং একটি ছিল স্থির খরচ। এবং আমরা দেখলাম যে তিন ধরনের খরচের প্রেক্ষিতে যোগান রেখার আকৃতি কিন্তু ভিন্ন ভিন্ন রকম হলো। অর্থাৎ আমরা পেয়েছি ক্রমবর্ধমান খরচে ঊর্ধ্বগামী যোগান রেখা, ক্রমহ্রাসমান খরচে নিম্নগামী যোগান রেখা এবং স্থির খরচ ব্যবস্থায় ভূমি অক্ষের সমান্তরাল একটি যোগান রেখা। তাহলে আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে আমার ক্লাস দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।